ঘরের ভেতর যেন অন্য এক জীবন, যেখানে এক একটি দুপুর বিকেল পূর্ণ হয় কেবল বইকে ঘিরে। বইয়ের সঙ্গে একান্ত সংলাপে ক্রমাগত রূপান্তরের ভেতর দিয়ে যায় পাঠক। তেপান্তরের যে পথ মানায়নি কোনোদিন, সে পথের ধুলা গায়ে মেখে ধীরে ধীরে প্রস্তুত হয় জীবন সংগ্রামের। এই অন্তহীন যাত্রায় কেউ কেউ নিবিষ্ট পাঠক থেকে লেখক হয়ে ওঠেন। দুহাতের আঙুলে রচনা করেন দেখা অদেখা, অতীত কিংবা ভবিষ্যতের সারমর্ম। ভাষার মাসে আমাদের বিশেষ আয়োজন পড়ার ঘরের এই পর্বে আমরা মুখোমুখি হয়েছি কবি ফরিদ কবিরের। ফরিদ ভাই, আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ আমাকে এখানে উপস্থিত করার জন্য। ফরিদ ভাই, আপনার বাসায় আসলাম, চারপাশে শুধু বই আর বই। আমি যদি আপনাকে বলি যে এই বই ছাড়া আপনি কি কল্পনা করতে পারেন আপনার এই ঘর? বই ছাড়া তো কল্পনা করা যায় না। তার কারণ হচ্ছে যে আমার তো যখন থেকে আমি বই পড়া শুরু করেছি, বিশেষত 1973 থেকে আমি বই পড়া শুরু করি, 72-73 সাল থেকে। তারপরে আমি বই ছাড়া কল্পনাই করতে পারিনি। তখন আমার বিছানাতেও বই থাকতো, বিছানার নিচেও বই থাকতো, চেয়ারেও বই থাকতো, সব। এখন হয়তো আমার ওয়াইফ হয়তো একটু গুছিয়ে রাখে, কিন্তু বই ছাড়া কল্পনা করা মুশকিল। আমি যদি জিজ্ঞেস করি মানে বই আসলে আপনার কাছে কি? বই আসলে জীবন। মানে আমার কাছে আমি বলবো যে বইয়ের এটা হচ্ছে যে কার কাছে কোনটা জীবন হয়ে ওঠে, এটা নির্ভর করে সে কার সঙ্গে সে সম্পর্কটা তৈরি করে। যে যারা পাঠক আছে, যারা বই পড়েন, তাদেরকে বই ছাড়া থাকতে দেওয়া মানে হচ্ছে সে বেশি দিন বাঁচা তার জন্য কঠিন হয়ে যাবে। কারণ সে কী করবে? হ্যাঁ, সে এই যে মানে অবসরে গেলে যেমন দ্রুত মানুষ মরে যায়, তার মনে হয় যে তার কিছু করণীয় নাই। একজন পাঠকের কাছে পাঠকের মৃত্যু ঘটে যখন তার হাতের কাছে বই থাকে না। 1972 সাল, পুরান ঢাকার ঘরের একটা আলমিরার উপরে খতনা উপলক্ষে পাওয়া দুটা বই উপহার, সেখান থেকে ফরিদ কবিরের বই পড়া যাত্রা শুরু। আমার মহল্লাতে জাহাঙ্গীর নামে একটা ছেলে ছিল। সে দেখলাম একদিন আমাকে বললো যে, দোস্ত আমি তো দস্যু বনহুর পড়ি আর মাসুদ রানা পড়ি, তুই পড়বি? তখন সে আমাকে দস্যু বনহুর এবং মাসুদ রানার হাতে ধরিয়ে দিল। এই হচ্ছে দস্যু বনহুর এবং মাসুদ রানা পড়া শুরু হলো আমার। তো এরপরে কলেজে যখন উঠি তখন আরও কিছু বন্ধু পেলাম যারা বই পড়ে। কারণ কলেজে গিয়ে আমার এলাকাটা একটু বড় হলো। স্কুল পর্যন্ত ছিল হ্যাঁ, কলেজে নানা শ্রেণী নানা জায়গা থেকে লোক ছেলেপেলেরা এসে তাদের কারো বই পড়ার অভ্যাস আছে। তো যাদের দেখা হতো তাদেরকে বলতাম, এই বইটি পড়িস তুই? তো দুইজন না বইটি পড়ি না। তো এরকম হঠাৎ হয়তো একজন বলল, হ্যাঁ বই তো পড়ি। কেন, কী বই লাগবে? আমি যে উপন্যাস থাকলে বা কবিতার বই থাকলে, তো ওরা কবিতার বই দিত। আমার মনে আছে যে আমাকে কায়কবাদের খুব সম্ভবত মহাশ্মশান বা এরকম কিছু, সেইটা আমাকে পড়তে দিয়েছিল। তো আমি এই যে পড়ে কিছুই বুঝিনি। তো এরকম মহাকাব্য যেটাকে বলছি, তো নানা ধরনের বই তখন এলোমেলো যা পাওয়া গেছে তাই আমি পড়েছি। বই চুরি করা হয়েছে কখন? আমরা অনেক পাঠককে শুনি। আচ্ছা, আমি কিন্তু বই কখনো চুরি করি নাই। আমার বই অনেকে চুরি করেছে। মানে যেহেতু আমার বই ওপেন থাকে, আমার ধারণা যে আমার অন্তত 200 বই আছে আলমুজাহিদের কাছে। আচ্ছা, সে আমরা যখন বিসিসি রোডে থাকতাম, ইত্তেফাক ছিল কাছে, উনি আমাদের বাড়িতে আসতেন এবং প্রায় এটা এরকম করে 10-15টা নিয়ে নিতেন। বলতে এগুলো আমি নিয়ে গেলাম, তুমি একসময় গিয়ে নিয়ে এসো। না, সেগুলি আর আমি ফেরত পাইনি। তা আমার বাড়ি থেকে চুরি হয়, আমি নিজে চুরি করি। এই জন্য বোধহয় পাঠকরা বই ধার দেয় না, দিতে চায় না অনেকেই। হ্যাঁ, আমি একবার ধার করেছিলাম জীবনে একবারই একজনের কাছে, তার নাম হুমায়ুন আহমেদ। তো তার বাড়িতে আমি যেতাম, আজিমপুরের বাড়িতে। তো সেখানে একবার আমি দেখলাম যে সালেম স্লট নামে একটা বই স্টিফেন কিংয়ের। তো ওই সময় আমি তখন খুব হরর এবং এই রোমাঞ্চকর বইটি পড়তাম। তো তার কাছ থেকে সেই সালেম স্লট, সেটা কিন্তু প্রায় 750 পৃষ্ঠার বই বা 850 পৃষ্ঠার বই, এই সাইজ। তা আমি সেটা নিয়ে আসলাম। আমি বললাম যে আমাকে 15 দিনের জন্য ধার দেন। হুমায়ুন ভাইকে যখন দেখা হতো উনি বলতেন আমার বই দিতে। বই ফেরত দেওয়া হয়নি? না, বই ফেরত দেওয়া হয় 15 দিন পার হয়ে গেছে। তো তখন উনি আমাকে বলতেন যে বই দাও। তাই আমি বললাম যে বইটা আচ্ছা ঠিক আছে, আগামী মাসে দেবো। তো এরকম করতে করতে দেওয়া হচ্ছিল না। যখন এটা প্রায় বছরখানেক পেরিয়ে গেছে, এর মধ্যে একদিন তার সঙ্গে আমার দেখা, উনি আমাকে পকেট থেকে 1000 টাকা বের করে উনি বললেন যে এটা রাখো, এটা দিয়ে বই কিনবে আর আগামীকালকে আমার বইটা বাড়িতে পৌঁছে দেবে। তখন আমি খুবই অপমানিত হই। আমি বলছি আপনার টাকা আপনার কাছে রাখেন, বই কালকে পৌঁছে দেবো, আমি নিজে কিনে। তো ওনাকে আমার ধারণা আমি শুধু বই ফেরত দিয়েছি, আমার ধারণা ওনার কাছেও কেউ বই ফেরত দেয়নি। ফরিদ ভাই, আপনার তো বিস্তর পাঠ, সেই পাঠ থেকে যদি আমরা জানতে চাই আপনার
সবচেয়ে প্রিয় বই কোনগুলো, যেগুলো আপনাকে বছরের পর বছর আপনাকে সঙ্গ দিচ্ছে বা আপনি বারবার ফিরে যাচ্ছেন সেই বইগুলোর কাছে? কিছু বই আমি মানে বারবার পড়ি, কিছু বই বারবার পড়তে হয়। যেমন রবীন্দ্রনাথের কাছে বারবার যেতেই হয়। সব বই পড়ি, তবে কিন্তু দুটো বই আমি তা মনে করি যে আমি বিশেষ করে যেহেতু কবিতা নিয়ে আমি কাজ করি, ফলে সোনার তরী এবং পুনশ্চ হচ্ছে আমার তার প্রিয় বই রবীন্দ্রনাথের। তারাশঙ্করের কবি, হ্যাঁ, কিংবা সৈয়দ আলিউল্লাহর দুটো বই, কাদো নদী কাদো এবং চাঁদের অমাবস্যা। মানিক বন্দ্যোপাধ্যায় হচ্ছে পুতুলনাথের ইতিকথা। ইভেন আমি সমরেশ বসু, বিমল কর এদের লেখাও পড়ি। কবিতা তো আছে, জীবন দাস তো পড়তেই হবে, বারবার ফেরত যেতে হবে। 30-এর দশকের যেসব কবি, তাদের কাছে বারবার যেতে হবে। আর এর বাইরে আমি কবিতা পড়ি, তাদের বেশি কবিতা পড়ি যাদের কবিতা আমার কাছে অফ ট্র্যাকের মনে হয়, একটু ডিফারেন্ট মনে হয়। সেটা বাংলাদেশ হোক, পশ্চিমবঙ্গ হোক, বাংলা কবিতা যারা একটু নতুন রকমের কবিতা লিখেছেন তাদের কবিতা বেশি পছন্দ করি। ইংরেজি ভাষায় যেসব কবিতা পড়ি সেখানেও আমি খুঁজি, বা বিদেশি ভাষায় যেসব কবিতা পড়ি সেখানেও আমি খুঁজি সেসব কবিতা, যে কবিতাগুলো আমাদের যে কনভেনশন যেটাকে বলি, বা প্রচলিত যে কবিতা বলি তার বাইরে যে আছে। আপনি লিখলেন, যদি ভাবে কেউ এই রাত্রি যাবে বিফলে, এই চন্দ্র সাদা মার্বেল সেজে গড়াবে নীল চাদরে, কালো রাত্রি গিলে খাবে সেই লাল রুদ্র। সেটা ঠিক নয়। এরপর লিখলেন, অসম্ভব বলে কিছু হয় না। আসলে কি কিছু হয় না? কিছু কাজ তো অসম্ভবই, কিন্তু আমরা যেসব কাজকে অসম্ভব মনে করি, কল্পনা মনে করি, পৃথিবীতে কিন্তু বহু মানুষ কল্পনাকে জয় করেছে। তো এই যে মানে যে কোনো নতুন কিছু করতে পারাটা, আমার ধারণা সেটা আমরা যারা কবিতা লেখেন বা যারা কথা সাহিত্যে মানে উপন্যাস লেখেন বা গল্প লেখেন, তারা হয়তো ভাবেন যে আমার টার্গেটটা হচ্ছে আমি রবীন্দ্রনাথের জায়গায় পৌঁছানো বা তাকে ছাড়িয়ে যাওয়া। কিন্তু এইটা সারা জীবনের সাধনার পরেও একজন ব্যর্থ হতে পারে। আপনি যখন লিখতে আসলেন তখন আপনার আগে অনেক উদাহরণ ছিল আপনার সামনে, শামসুর রহমান, নির্মলেন্দু গুণ, শহীদ কাদরী, আল মাহমুদ, অনেক উদাহরণ। কিন্তু আপনি খুব সচেতনভাবে তাদের পথটা এড়িয়ে গেছেন একটু ভিন্ন কিছু তৈরির উদ্দেশ্যে। এটা কেন? এইটা আমাকে প্রথম এই ব্যাপারে মানে আমার নিজের মাথায় এসছে তা না, এইটা আমাকে প্রথম আইডেন্টিফাই করেছে মৃদু দাশগুপ্ত নামে একজন পশ্চিমবঙ্গের কবি। ও আমাকে প্রথম বললো যে তোমাদের কবিতা অনেক বেশি ইমোশনাল এবং অনেক বেশি কনভেনশনাল। ইমোশনাল এবং কনভেনশনাল এই দুটো প্রথম বুঝতে পারলাম যে আমাদের কবিতাতে একটা তফাৎ। এটা কি আপনার প্রথম যে কবিতার বই প্রকাশিত ওই পরের ঘটনা? আমার প্রথম বই 85-তে বেরোলো এবং 85-তে আমার মৃদুলের সঙ্গে পরিচয় হলো এবং সে ওই বই পড়ে আমাকে কমেন্ট করছে, হৃৎপিণ্ডে রক্তপাত। তো ও তখন আমাকে বলছে যে এটা হচ্ছে আমার মনে হচ্ছে, এটা তুমি কিছু মনে করো না, আমার মনে হচ্ছে এইটা তোমাদের কবিতার একটা ওভারঅল সংকট। বলে আমাদের এখানেও একটা সংকট আছে, সেটা তুমিও বুঝতে পারবে একসঙ্গে পড়তে পড়তে। তো তখন আমার মাথায় এলো যে আসলে আমরা প্রচলিত ধরনের কবিতা লিখছি। তো এই যে ডিফারেন্ট, তখন আমি বুঝলাম যে প্রচলের বাইরে নতুন কিছু করতে হয় লেখক। মানে এই হৃৎপিণ্ডে রক্তপাতের পরে যখন ওরে ঘুম ওরে গাংচিল, ওইটা একরকম। আবার ওরে ঘুম ওরে গাংচিলের পরে আমি যখন অনন্ত দরজা গুচ্ছ লিখি, সেটা কবিতা আলাদা। অনন্ত দরজা গুচ্ছের পরে আমি লিখি মন্ত্র, সেটা আবার আলাদা। আমি শুধু এইটুকু বলতে পারি যে আমি এখনও শুধু এক্সপেরিমেন্টের মধ্যে থাকি। কবিতা ছাপিয়ে, আপনার পরিচয় যদিও কবি, ছাপিয়ে আপনার আত্মজীবনী আমার গল্প অনেক বেশি আলোচনা, আপনি স্বীকার করবেন কিনা আমি জানি না। হ্যাঁ, তাই হয়েছে। হ্যাঁ, সেইখানে কবিতার বইয়ের শুরুতে একদম লেখা যে ফরিদ কবির, যিনি বিবিধ ঘৃণা এবং প্রেমের মাঝখান থেকে জীবনের অর্থ খুঁজে বেড়ায়। এই যে সন্ধানটা, এটা আসলে কীরকম জীবনের অর্থ খোঁজাটা? আমি বলি এটা কি আমার নিজের ধারণা যে মানুষ মানে ভালোবাসা থেকেই সব কিছু শেখে, আসলে তা না। সে শেখে অপমান থেকেও। মানে আমি বলি যে আমরা যেহেতু আমার জীবন একটা খুব সাধারণ মানুষের মতো না, তার কারণ হচ্ছে যে আমার দাদাকে মেরে ফেলা হয়েছিল, তাকে বের করে দেওয়া হয়েছিল, সে ঢাকায় একটা একাকী জীবন শুরু করেছিলেন। আমি তার ছেলে, মানে এক অর্থে একটা টোকাইয়ের ছেলে ভাবা যায়, যে যাটাকে এই শহরে এই রাজধানীতে যার কেউ ছিল না, তাকে তার সন্তান হিসেবে আমাদের যথেষ্ট কষ্ট করতে হচ্ছে একসময়। এই যে কষ্ট এবং সংগ্রাম, এর ভেতর দিয়ে আমাদেরকে
নানান মান অপমান ঘৃণার ভেতর দিয়ে আমাদেরকে কিন্তু চলতে হয়েছে। আমি মনে করি একটা মানুষের জীবন সম্পন্ন হয় যখন সে সব কিছুর ভেতর দিয়ে শেখে। আমরা জানি যে আপনার 6 বছর সময় নিয়ে একটা উপন্যাস আপনি লিখে শেষ করলেন, সম্প্রতি আপনি লিখেছেন নীল মাক্ষীর চোখ। নীল মাক্ষীর চোখ। চোখের কি এবার বইমেলায় আসছে? বইমেলায় আসছে। আচ্ছা, এই বলছেন যে আপনি যখন এইটা লিখছিলেন তখন আপনি কবিতা থেকে দূরে ছিলেন, অন্য কাজ করতে পারেননি, এই জার্নিটা আসলে কেমন? আমি বলি, আমি আসলে যখন একটা কাজের মধ্যে থাকি তখন আমি ওই কাজের মধ্যেই থাকতে চাই। মানে আমি এই যে অনেকে মধুসূদন দত্তের উদাহরণ দেয় না, যে উনি একই সঙ্গে কবিতা লিখতেন, একই সঙ্গে কাব্যনাট্য লিখতেন, উপন্যাস লিখতেন, দুই হাতেই লিখতেন, মানে একই সঙ্গে দুইটা লেখাই শুরু করতেন, দুটো লেখাই সমান্তরালে চলতো। সেটা আমি পারি না। ফরিদ ভাই, আমি যদি শেষ একটা প্রশ্ন করতে চাই, আপনি উপন্যাসে বা আত্মজীবনীতে বা মূল যে ক্ষেত্র কবিতায় বা পত্রিকায় যা যা করেছেন, জীবনভর আপনি আসলে কি বলতে চেয়েছেন? জীবনভর আমি এটা একটাই বলতে চেয়েছি আসলে, সেটা হচ্ছে যে ভালোবাসা দিয়ে সব জয় করা সম্ভব। আমার মনে হয় সেই বার্তাটা আপনার পাঠকের কাছে পৌঁছেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।